হ্যালো এভরিওয়ান, রেডক্স কেমিস্ট্রি চলছিল তোমাদের। আজকের যে টপিক সেটা হলো ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাই মেজারিং রেডক্স পোটেনশিয়াল। অর্থাৎ এই যে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, রেডক্স রিয়াকশন, সেখানে আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করে টাইট্রেশনের মাধ্যমে তাদের কনসেন্ট্রেশনগুলো জানতে পারি, তাদের আননোন কনসেন্ট্রেশন আমরা জানতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানে তারা যে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করছে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, তার মানটা থিওরিটিক্যালি রেডক্স পোটেনশিয়াল থেকে আমরা কীভাবে ক্যালকুলেট করব। এছাড়াও ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে মেটালগুলো রয়েছে তারা কার সাথে কে কীভাবে বিক্রিয়া করবে, অর্থাৎ কে কাকে অক্সিডাইজ করবে, কে কাকে রিডিউস করবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান কত হবে, সেই জিনিসগুলো আমরা দেখব। এছাড়া আজকের টপিক এর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে এই রেডক্স পোটেনশিয়ালের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, অ্যাডভান্টেজ ছাড়াও কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তো প্রথমে একটা টাইট্রেশন বিক্রিয়া, সেখানে 0.1 মোলার সিরিয়াম 4+ আয়নের সাথে 0.1 মোলার আয়রন 2+ আয়রনের বিক্রিয়া হচ্ছে। তো এই বিক্রিয়া শেষে রেডক্স পোটেনশিয়ালের মাধ্যমে আমরা বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানটা কী করে বের করব সেইটা একবার দেখে নেব। তো এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানে প্রথমত দেখতে হবে যে সিস্টেমগুলো এখানে ইনভলভড আছে, সেই সিস্টেমগুলো রেডক্স পোটেনশিয়াল কত। কী কী সিস্টেম ইনভলভড আছে? একটা হচ্ছে ফেরিক ফেরাস সিস্টেম, আরেকটা হচ্ছে সিরিক সেরাস সিস্টেম, অর্থাৎ Ap3+, Ap2+ সিস্টেম, এবং আরেকটি হচ্ছে Ap সিরিয়াম 4+ এবং সিরিয়াম 3+ সিস্টেম। ওকে, এবার এই আয়রন 2+, আয়রন 3+ সিস্টেমের যে রিডক্স পোটেনশিয়াল, সেই রিডক্স পোটেনশিয়ালের মান কত না 0.75। এর মানেটা কি? এর মানে আমরা সবসময় আমি বলেছি যে রেডক্স রিয়াকশনটা আমরা দেখাবো। এখানে রিডাক্ট্যান্ট হচ্ছে তোমার গিয়ে Fe2+, এবং অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে Fe3+ আয়ন। তাহলে Fe3+ আয়ন একটা ইলেকট্রন নেবে এবং Fe2+ আয়ন তৈরি করবে। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য রিডক্স পোটেনশিয়ালের মান কত? তার মান হচ্ছে 0.75+। ওকে, তার মানেটা কি? এই বিক্রিয়াটা হবে না? এই বিক্রিয়াটা হবে কি হবে না সেটা আমরা দেখতে পাবো তাদের ডেল্টা জি জিরো ভ্যালু থেকে। ডেল্টা জি জিরো ইকুয়াল টু -NfE0, অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা জি জিরোটা নেগেটিভ হবে, কারণ -NfE0। এবার NfE0 প্রত্যেকে পজিটিভ কোয়ান্টিটি, সুতরাং -NfE0 নেগেটিভ কোয়ান্টিটি হবে, অতএব ডেল্টা জি জিরো নেগেটিভ কোয়ান্টিটি হবে। সুতরাং এই বিক্রিয়াটা ঘটবে। কী বিক্রিয়া না? আয়রন 3+ প্লাস ইলেকট্রন ইকুয়াল টু আয়রন 2+। নেক্সট, এই যে পরের সিস্টেমটা রয়েছে সিরিয়াম 4+ এবং সিরিয়াম 3+ আয়ন, সেইখানেও ইলেকট্রন গ্রহণ করবে কে? অর্থাৎ অক্সিডাইজিং এজেন্টটা কে হবে? অক্সিডাইজিং এজেন্ট হবে তোমার গিয়ে যার অক্সিডেশন নাম্বার বেশি। তো সিরিয়াম 4+ ন্যাচারালি তার অক্সিডেশন নাম্বার বেশি, সুতরাং সে ইলেকট্রন গ্রহণ করবে, করে সিরিয়াম 3+ আয়ন উৎপন্ন করবে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটারও ডেল্টা জি ভ্যালুটা কি না নেগেটিভ, কারণ এখানে E0 ভ্যালুটা পজিটিভ। এবার কে বেশি নেগেটিভ? কোন ডেল্টা জি ভ্যালুটা বেশি নেগেটিভ? কোন ডেল্টা জি ভ্যালুটা বেশি নেগেটিভ? না, ন্যাচারালি এই ডেল্টা জি ভ্যালুটাই বেশি নেগেটিভ হবে, কারণ এর E0 ভ্যালুটা তোমার গিয়ে বেশি পজিটিভ। সুতরাং যেটা হবে, আমরা দুটো ইলেকট্রোডকে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে, অবশ্যই হবে, কারণ এটা বেশি নেগেটিভ। আর এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হবে না, তাহলে এর বদলে কী হবে? এর বিপরীতমুখী বিক্রিয়াটি হবে। বিপরীতমুখী বিক্রিয়াটি কি না? আয়রন 2+ একটি ইলেকট্রন ত্যাগ করছে, একটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+-এ পরিণত হচ্ছে। তাহলে যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনটা হচ্ছে না সিরিয়াম 4+ প্লাস, এবার ইলেকট্রন কে দেবে না আয়রন দেবে, প্লাস আয়রন 2+ ইকুয়াল টু সিরিয়াম 3+ ইকুয়াল টু আয়রন 3+। এই বিক্রিয়াটা ওভারঅল হবে, এবং এই বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান কত হবে সেটাও আমরা বলে দিতে পারবো। তাহলে কোন কোন জিনিসগুলো বলতে পারলাম? যে কে কাকে অক্সিডাইজ করবে, কে কাকে রিডিউস করবে, এই জিনিসটা এখান থেকে বলা গেল। এছাড়া আর কি বলা গেল না? অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন, when the reaction reaches at its equilibrium, then what should be the value of its equilibrium constant? It may be Ka, it may be Kx, or it may be Kc. So let us see. তো আমরা নার্নস্ট ইকুয়েশন, স্ট্যান্ডার্ড নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করব, তার 6 নম্বর ইকুয়েশনের ফর্মটা এখানে অ্যাপ্লাই করব। তো E1 মানে এইটা 1 নম্বর রিয়াকশন, যেটা ইলেকট্রোড 1। তো E1 কি হচ্ছে? E10 প্লাস 0.0591 বাই
এখানে একটা ইলেকট্রন ইনভলভ, সো এন এর বদলে 1 লগ অক্সিড্যান্ট বাই রিডাক্ট্যান্ট, তাই নিয়ম নার্স ইকুয়েশনের 6 নম্বর ফর্ম এটা বসালাম। এবং 2 নম্বর ইলেকট্রোড যেটা 2 নম্বর ইলেকট্রোড হচ্ছে E20 প্লাস 0.0591 বাই এন, এন এর বদলে 1 লগ অক্সিড্যান্ট বাই রিডাক্ট্যান্ট। এইবার E10 এর মান করেসপন্ডিংলি এবং E20 এর মান করেসপন্ডিংলি বসানো হলো। এইবার অ্যাট ইকুইলিব্রিয়াম কী হবে, এই E1 ইকুয়াল টু এই E2 হবে, কারণ দুটো হাফ সেলেরই রেডক্স পোটেনশিয়াল যদি ইকুয়াল না হয় তাহলে বিক্রিয়া কখনোই সাম্যাবস্থায় পৌঁছবে না। সুতরাং অ্যাট ইকুইলিব্রিয়াম E1 ইকুয়াল টু E2, সুতরাং এই যে হোল প্যারামিটারটা দ্যাট শুড বি ইকুয়াল টু এই নিচের হোল প্যারামিটারটা। সো এদেরকে আমরা ইকুয়ালাইজ করলাম, ইকুয়ালাইজ করার পর রিঅ্যারেঞ্জ করলাম, করে লগ এই ইকুয়েশনটা পেলাম এবং আলটিমেটলি তার ভ্যালু বেরোলো 11.84। তাহলে এই জিনিসগুলো যে একটা ডিভাইডেশন চিহ্ন আছে তার নিউমেরেটারে কি আছে না একটা রিয়াকশনের প্রোডাক্টগুলো রয়েছে, কারণ বলেছিলাম যে রিয়াকশনটা হচ্ছে সিরিয়াম 4+ এর সাথে আয়রন 2+ এর, এবং প্রোডাক্ট কারা, প্রোডাক্ট হচ্ছে সিরিয়াম 3+ এবং আয়রন 3+। তার মানে প্রোডাক্ট কনসেন্ট্রেশনস ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশনস, তাদের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ অ্যাক্টিভ মাস অফ দ্য প্রোডাক্টস ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্ট্যান্টস। তার মানে এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসির ভ্যালু। তাহলে লগ কেসি ইকুয়াল টু 11.84, সো কেসি ইকুয়াল টু 10 to the power 11.84, দ্যাট ইজ ইকুয়াল টু 7 into 10 to the power 11, এই হচ্ছে তার মান। সো this way we could calculate the equilibrium constant of any reaction between the metals or metal ions which are actually in the electrochemical series. Is that clear? Now I move on to the next example. আমাদের নেক্সট এক্সাম্পলগুলো হলো আয়রন 2+ আয়রন এবং জিঙ্ক 2+ জিঙ্ক, এই দুটো সিস্টেমকে নিয়ে। উভয় ক্ষেত্রে আমি রিডাকশন রিয়াকশনটাকে এক্সাম্পল হিসেবে দিয়েছি, কারণ এটাই আইপিএসসি কনভেনশন, কারণ ইলেকট্রন নিয়ে যেটা উৎপন্ন হবে সেই রিয়াকশনটা আমরা রিয়াকশন হিসেবে দেখাই এবং সেটাই এখানে দেখানো হয়েছে। তো ইলেকট্রন কে গ্রহণ করবে না আয়রন 2+ আয়রন, এবং সে কিসে পরিণত হবে না আয়রন মেটালে। সিমিলারলি জিঙ্ক 2+ আয়রন, সেই ইলেকট্রন নেবে, নিয়ে কিসে পরিণত হবে না জিঙ্ক মেটালে। এখন এই দুটোর E0 ভ্যালুগুলো কত, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো কত। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আয়রনের ক্ষেত্রে -0.44 ভোল্ট এবং জিঙ্কের ক্ষেত্রে -0.76 ভোল্ট। এই ভ্যালুগুলো মোটামুটি তোমাদের মুখস্থই হয়ে গেছে এতদিনে। আচ্ছা, এখন কথা হচ্ছে কে বেশি নেগেটিভ, না জিঙ্ক বেশি নেগেটিভ, অতএব এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ওপরে থাকবে, অর্থাৎ এটাই অ্যানোড ফর্ম করবে এবং আয়রন ক্যাথোড ফর্ম করবে। দ্যাট মিনস এক্ষেত্রে এই রিয়াকশনটা তোমার গিয়ে হবে না, জিঙ্কের রিয়াকশনটা হবে না। কেন হবে না? কারণ E0 ভ্যালুটা নেগেটিভ। এবার -NF তাহলে কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। দ্যাট মিনস ডেল্টা জিটা পজিটিভ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এর যে অপোজিট রিয়াকশন সেই রিয়াকশনটা হবে। সো জিঙ্ক উড রিলিজ 2 ইলেকট্রনস টু বিকাম জিঙ্ক 2+ আয়ন, অর্থাৎ সে স্বতঃপ্রণোদিতভাবে দুটি ইলেকট্রন ত্যাগ করবে। আর যদি দুটি ইলেকট্রন স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করতে চাই তো সেক্ষেত্রে এই ভ্যালুটা পজিটিভ হতে হতো। যেহেতু এটা নেগেটিভ ভ্যালু, তার মানে এর বিপরীতমুখী বিক্রিয়াটি সংঘটিত হবে। আয়রনের ক্ষেত্রে কি হবে? আয়রনের ক্ষেত্রে এ হচ্ছে কম নেগেটিভ মানে একে এই বিক্রিয়াটি মানে নেগেটিভ ইন জেনারেল। আয়রনও দুটো ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ হতে চাইবে, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি এটাকেও ব্যাকওয়ার্ড ডিরেকশনের রিয়াকশনটাকে ঘটাই, কিভাবে না আয়রন সমান আয়রন 2+ + 2 ইলেকট্রন, অর্থাৎ এই রিয়াকশনটাকে উল্টো করে দিচ্ছি, তাহলে এটা +0.44 ভোল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তার যে ডেল্টা জি ভ্যালুটা পাওয়া যাবে সেইটা এর ডেল্টা জি ভ্যালু থেকে কম হবে, অর্থাৎ কে বেশি নেগেটিভ ডেল্টা জি ভ্যালু প্রডিউস করবে। মানে উভয় ক্ষেত্রে বিক্রিয়াগুলোকে আমি উল্টো অভিমুখে ঘটাচ্ছি। দুজনেই ইলেকট্রন ত্যাগ করে মেটাল 2+ আয়নে পরিণত হচ্ছে, জিঙ্ক পরিণত হচ্ছে জিঙ্ক 2+ আয়নে, আয়রন পরিণত হচ্ছে আয়রন 2+ আয়নে। তো উভয় ক্ষেত্রে E0 ভ্যালুগুলো কী হলো, সাইনগুলো চেঞ্জ করলো, যেহেতু বিপরীত বিক্রিয়া আমি দেখাচ্ছি এখানে। তাহলে এ হয়ে গেল +0.76, এ হয়ে গেল +0.44। তাহলে এই প্লাস ভ্যালুগুলো থেকে আমরা একটা নেগেটিভ ডেল্টা জি ভ্যালু পাবো। তাহলে সেই হিসেবে কে বেশি নেগেটিভ ডেল্টা জি দেখাচ্ছে, ন্যাচারালি জিঙ্ক দেখাবে।
তাহলে জিঙ্কের ক্ষেত্রে এই রিয়াকশনটা থেকে যাবে, অর্থাৎ এই বিপরীত বিক্রিয়াটি ঘটবে। কিন্তু এর ক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে কী হবে, যেহেতু সে কম নেগেটিভ ডেল্টা জি প্রডিউস করে, তাই তার ক্ষেত্রে সে বাধ্য হবে এই ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটাতে। অর্থাৎ জিঙ্ক যে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, সেই দুটো ইলেকট্রন আয়রন গ্রহণ করতে বাধ্য, আয়রন 2+, এবং গ্রহণ করে সে আয়রন মেটালে পরিণত হবে। এখান থেকে আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছি যে ন্যাচারালি যখন আয়রনের রাস্টিং হয়, তো আয়রনটা নষ্ট হয়ে যায়, সে দুটো ইলেকট্রন ত্যাগ করে কী হয়, তার করেসপন্ডিং মেটাল আয়নে পরিণত হয়, সেটা ফেরিক হতে পারে, ফেরাস হতে পারে। কিন্তু যদি সে জিঙ্কের কন্ট্যাক্টে থাকে, জিঙ্ক তাকে বাধ্য করবে এই আয়রন 2+ যেটা উৎপন্ন হলো ইনস্ট্যান্টলি সেটাকে মেটাল আয়রনে পরিণত করার। দ্যাট ইজ, সেই যে আয়রনটা, সে আয়রনটা কিন্তু অক্ষত থেকে গেল, সেটা ইনট্যাক্ট থেকে গেল সেই আয়রনটা। তো এইভাবে আমরা আয়রনের রাস্টিংটাকে বন্ধ করতে পারি। তো দেখা যাক ম্যাথমেটিক্যালি জিনিসটা কীভাবে এগোচ্ছে। দেখো, আয়রন 2+ + 2 ইলেকট্রন ইকুয়াল টু আয়রন, এই রিয়াকশনের জন্য ডেল্টা G0 ইকুয়াল টু পজিটিভ হচ্ছে, ঠিক আছে, ন্যাচারালি, কারণ -NaPe0, সেটা সেইভাবে আমরা হিসেব করলাম। এই দেখো -NaPe0, এটা বসিয়েছিলাম, বসিয়ে দিয়ে মাইনাস তোমার কি +84.9 কিলোজুল পাওয়া গেছে। সিমিলারলি ফর জিঙ্ক, তার ডেল্টা G0 ভ্যালুটা কত পাওয়া গেছে না, -146.7 কিলোজুল। তাহলে কে বেশি নেগেটিভ? কে বেশি নেগেটিভ আমরা মডিউলাস ফর্মে দেখাচ্ছি, কারণ এখানে ফরওয়ার্ড রিয়াকশন দেখাচ্ছি, এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন দেখাচ্ছি। ব্যাকওয়ার্ড রিয়াকশন দেখাচ্ছি মানে এখানে ডেল্টা জিটা আমাকে নেগেটিভ দেখাতে হবে, ফরওয়ার্ড রিয়াকশন দেখাচ্ছি মানে এখানে ডেল্টা জিটা পজিটিভ দেখাতে হবে। তো ইররেসপেক্টিভ অফ বিং পজিটিভ অর নেগেটিভ আমাকে তার মডিউলাসটা কত বা তার রেঞ্জটা কত সেটা দেখতে হবে, কে বড়। তো ন্যাচারালি ডেল্টা জি অফ দ্য সেকেন্ড রিয়াকশন ইজ গ্রেটার। সেকেন্ড রিয়াকশন মানে জিঙ্কের রিয়াকশনটা, ঠিক আছে। তাহলে ন্যাচারালি জিঙ্কের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে, আয়রনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশনটা হবে। সুতরাং তোমাদের পরীক্ষায় যখন E0 ভ্যালু দিয়ে দেবে, তখন তুমি ইজিলি বলতে পারবে যে সেই রিয়াকশনটা ঘটবে কি ঘটবে না। E0 ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে রিডাকশনের অপোজিট রিয়াকশন অর্থাৎ অক্সিডেশন রিয়াকশনটা ঘটবে, আর যদি E0 পজিটিভ হয়, তাহলে রিডাকশন রিয়াকশনটাই ঘটবে। কাদের ক্ষেত্রে E0 পজিটিভ? যেমন ধরো কপারের ক্ষেত্রে E0 পজিটিভ, কপার উড অলওয়েজ টেন্ড টু বিকাম কপার মেটাল ফ্রম কপার 2+ আয়ন। এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এবার দেখা যাক এই দুটোকে যোগ করে দিলে কী হচ্ছে, রিয়াকশন দুটো কম্বাইন করে দিচ্ছি। তাহলে বাম পক্ষে কী থাকবে, জিঙ্ক প্লাস আয়রন, ডান পক্ষে কী থাকবে, মানে আয়রন 2+, বাম পক্ষে থাকবে জিঙ্ক প্লাস আয়রন 2+, আর ডান পক্ষে থাকবে জিঙ্ক 2+ প্লাস আয়রন, আর দুদিকে দুটো ইলেকট্রন কাটাকুটি যাবে, পড়ে থাকবে। তাহলে যেটা রিয়াকশন দাঁড়ালো সেটা হলো জিঙ্ক প্লাস ফেরাস আয়ন ইকুয়াল টু জিঙ্ক 2+, 2 পজিটিভ আয়ন প্লাস আয়রন মেটাল। এবার ওভারঅল ডেল্টা জি ভ্যালুটা কত? ওভারঅল ডেল্টা জি ভ্যালুটা কত হবে না, এই দুটো ডেল্টা জির যোগফল, ডেল্টা G1 প্লাস ডেল্টা G2, ঠিক আছে। তো ডেল্টা G1 প্লাস ডেল্টা G2 আমরা দেখতে পাচ্ছি, এই দুটোকে যোগ করলাম। এখানে 0 দিতে পারো তোমরা, স্ট্যান্ডার্ড স্টেটে হচ্ছে বলে। তো যোগ করে যোগফলটা হচ্ছে -61.8। দেখো, এই 146.7 থেকে 84.9 যদি বাদ দেওয়া যায়, তাহলে 61.8ই পড়ে থাকে, ঠিক আছে। এবং তার কেসি ভ্যালুটা আমরা কীভাবে বের করেছি? কেসি ভ্যালুটা বের করেছি সেই জায়গাটা থেকে যেখানে আমরা আগের রিয়াকশনটাতে ঠিক যেভাবে দেখিয়েছিলাম। কীভাবে না, E1 ইকুয়াল টু E0 করে দিয়েছিলাম। E1 ইকুয়াল টু E0 করার পর যে ভ্যালুগুলো পাওয়া গিয়েছিল সেখান থেকে ক্যালকুলেশন করে। তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো কী করে কেসির ভ্যালুটা এলো। যেহেতু এই আগের এক্সাম্পলটাতে আমি E1 ইকুয়াল টু E0 করে জাস্ট রিয়াকশন মানে এই ইকুয়েশন, নান স্টেট ইকুয়েশন যে রাইট হ্যান্ড সাইড তাদেরকে ইকুয়েট করেছি, ইকুয়েট করে আমরা লগ কেসির মানটা বের করেছি। তারপর কেসি বের করার সময় তাকে 10-এর পাওয়ারে চাপিয়ে দিয়েছি। তো একই রকমভাবে এক্ষেত্রেও তোমরা E1 এবং E0-এর মানটা বের করো। ওকে, বের করার পর সেটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে লগ কেসির মান বের করো এবং সেখান থেকে কেসির মানটা নির্ণয় করো। এটা তোমরা করতে পারবে। তো এই হয়ে গেল দুখানা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিলাম যে কী করে একটা বিক্রিয়া আদৌ সংগঠিত হবে কি না, যদি হয় কোন দিকে সংগঠিত হবে, এবং কে কাকে অক্সিডাইজ করবে, কে কাকে রিডিউস করবে, সেটাও আমরা জানতে পারছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানটা কত হওয়া উচিত, সেই মানটাও আমরা এখানে রেডক্স পটেনশিয়ালের সাহায্য নিয়ে বের করতে পারছি। এবার চলে আসি তাহলে এর অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমি বলেছিলাম যে জিঙ্ক তাহলে কী হলে আয়রনকে প্রোটেক্ট করে। এই ধরনের মেটালকে প্রোটেক্টিং মেটাল বলে বা স্যাক্রিফাইজিং মেটাল বলে। কারণ জিঙ্ক তো সে নিজে স্যাক্রিফাইস করছে, সেই জিঙ্ক মেটাল থাকছে না। এই কারণেই কী হয়, গ্যালভানাইজেশন করা হয়। গ্যালভানাইজেশন করা মানে কি? গ্যালভানাইজেশন করা মানে জিঙ্কের আয়রনের উপরে জিঙ্কের কোটিং। তো
তো সেই জিঙ্কের কোটিং অনেক রকমভাবে করা যেতে পারে, সিম্পল পেইন্টিং করেও করা যেতে পারে, আবার ইলেকট্রোপ্লেটিং করেও করা যেতে পারে। সো দ্য কোটিং অফ জিঙ্ক প্রোটেক্টস আয়রন ফ্রম গেটিং অক্সিডাইজড অ্যান্ড দাস প্রিভেন্টস রাস্টিং। ওকে, if the galvanized steel is scratched allowing to oxidize some iron, the ferrous 2 plus মানে ferrous produced ion produced is immediately reduced। আমি তখনই বললাম যে যেহেতু এর ডেল্টা জি ভ্যালুটা তাকে অ্যালাউ করছে না Fe2+ আয়ন হিসেবে থাকতে, কারণ জিঙ্ক যে সিস্টেমটা তার ডেল্টা জিটা অনেক বেশি নেগেটিভ, সেই কারণে জিঙ্ক জোর করে দুটো ইলেকট্রন তাকে কনজিউম করাচ্ছে, কনজিউম করিয়ে এই যে ফেরাস 2+ মানে ফেরাস আয়ন যেটা, এই ফেরাস আয়নকে আবার আয়রন মেটালে পরিণত করছে। অর্থাৎ আয়রনের কোনো ক্ষতি হচ্ছে না, অর্থাৎ আমার যে টুলটা রয়েছে বা আমি যে আয়রনের সাবস্ট্যান্সটা ব্যবহার করছি সেটা কিন্তু ক্ষয়প্রাপ্তি ঘটছে না জিঙ্কের কন্ট্যাক্টে থাকার জন্য। তার উপর জিঙ্কের কোটিং থাকলেই হবে এটা, অথবা সেই যদি জিঙ্কের কন্ট্যাক্টে সামহাও থাকে তাহলেও কিন্তু জিঙ্ক উড অলওয়েজ বি প্রোভাইডিং 2 ইলেকট্রনস। ওকে, সো rusting does not occur. Okay, acha, similar application in which one metal is sacrificed to protect another one are attaching the sacrificial blocks of magnesium. Magnesium E0 value থাকো -2.36, much higher than -0.44. Okay, to underground steel pipelines। অর্থাৎ ধরো ইরাক থেকে ভারতে তেলের পাইপলাইন আসে, তো সেটা তো লোহা দিয়ে তৈরি, অতটা তো জিঙ্ক দিয়ে তৈরি করা সম্ভব না। তো এবার পুরোটা যদি জিঙ্কের কোটিং করতে যায় খরচ বেড়ে যায়, তখন কি হয়, মাটির তলায় জায়গায় জায়গায় ম্যাগনেসিয়ামের ব্লক পুঁতে রাখা হয় এবং সেই ব্লকটাকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া হয় আয়রন পাইপলাইনের সাথে। এবার যখনই আয়রনের মধ্যে তোমার গিয়ে অক্সিডেশন হচ্ছে, মানে এরিয়াল অক্সিডেশন বা কোনো রকমের অন্য কোনো কন্ট্যাক্টে জলের সংস্পর্শে এসে তার অক্সিডেশন হচ্ছে, সে কী করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। ঠিক আছে, ত্যাগ করে সে সঙ্গে সঙ্গে আয়রন 2+ আয়নে পরিণত হচ্ছে। সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ম্যাগনেসিয়াম ফর বিং অ্যাবভ দ্য ইন দ্য electrochemical series, so magnesium can easily provide 2 electrons. That means it can easily reduce iron 2+ into iron. আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ, ফিক্সিং দ্য হালস অফ শিপস টু প্রিভেন্ট রাস্টিং অফ আয়রন। এই যে শিপ, জাহাজের তলায় তো পুরোটাই তো স্টিলের বা লোহার দিয়ে তৈরি, কিন্তু তার তলাতেও একটা জিঙ্কের পাত লাগানো থাকে। তার পেছনে কারণটা কি, সেই লোহাটা যাতে মূর্ছা না পড়ে, তার যাতে রাস্টিং না হয়, সেখানে জিঙ্কের কাজ হচ্ছে দুটো করে ইলেকট্রন সাপ্লাই করা। যখনই আয়রনের অক্সিডেশন শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই অক্সিডাইজড আয়রনটাকে সে আবার রিডিউসড করে দেবে, করে নিজে অক্সিডাইজড হয়ে যাবে। এবং টাইম টু টাইম সেই জিঙ্কের পাতটাকে যদি পাল্টে দেওয়া হয় তাহলে জাহাজটা অনেক দিন টেকসই থাকে। এবারে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি, ওটা তো অ্যাপ্লিকেশন গেল। এবারে অ্যাডভান্টেজ অফ রেডক্স পোটেনশিয়াল অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রেডক্স পোটেনশিয়াল। সো অ্যাডভান্টেজগুলো তো আমরা দেখলামই, যে আমরা ইয়ে করতে পারি, কে কাকে অক্সিডাইজ করতে পারি, রিডিউস করতে পারি। এছাড়া আরও পয়েন্ট দিতে পারি আমরা এখানে, যে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান বের করতে পারি। আর এর কিছু ড্রব্যাক আছে, কিছু জিনিস সে পারে না। যেমন ধরো তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো, সেখানে রেট অফ রিয়াকশন ক্যালকুলেট করেছো, কোথাও কি E0 ভ্যালুর ব্যবহার করেছো? করোনি। সো দ্য রেট অফ দ্য রিয়াকশন ক্যানট বি ডিটারমাইন্ড উইথ দ্য হেল্প অফ রেডক্স পোটেনশিয়াল। অ্যান্ড সেই বিক্রিয়াটাতে তার অ্যাক্টিভেশন এনার্জিটা ক্রস করার জন্য, মানে কমানোর জন্য কোনো ক্যাটালিস্টের প্রয়োজন হয় কি হয় না, সেটাও কিন্তু এই রেডক্স পোটেনশিয়ালের ভ্যালু দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি না। তাহলে এই দুটো হলো রেডক্স পোটেনশিয়ালের ড্রব্যাক। তাহলে আজকে এটুকুই থাক, আমরা আবার পরের ক্লাসে পরবর্তী টপিকটা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।